ইউরোপের পূর্ব সীমান্তে ব্যাপক সমরসজ্জা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়ার ড্রোন পোল্যান্ডে ঢোকার অভিযোগের পর রাশিয়া লাগোয়া সীমানায় সেনা এবং অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে ন্যাটো। এই সঙ্গে এই বিষয়ে জানবো আরো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়ে ন্যাটোর ঠিক কি অবস্থান? দেখো, ন্যাটোভুক্ত দেশগুলোর উপরে আমেরিকা চাপ সৃষ্টি করছে যাতে করে সেই দেশগুলো ভারত এবং চীনের উপরে বাড়তি শুল্ক চাপায়। কেননা আমেরিকা বলছে যে আমরা তো ব্রাজিলের উপরে ভারতের উপরে ইতিমধ্যেই শুল্ক চাপিয়েছি, এবারে তোমরাও চাপাও, তা না হলে এই দেশগুলোকে সহায়তা করা যাবে না। এবং সেই কারণে চীন এবং ভারতের উপরে বিশেষ করে চাপাতে বলছে। অর্থাৎ আমেরিকার মনোভাবটা হচ্ছে জার্মানি, ইটালি, কানাডা, জাপান এইরকম দেশগুলো যারা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, সেই দেশগুলো ভারতের উপরে কি চীনের উপরে 50% শুল্ক বা তারও বেশি শুল্ক চাপাক ভারতের রপ্তানির উপরে। এইরকম একটা চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হচ্ছে এবং এই 7টি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের অর্থমন্ত্রীদের মধ্যে যে টেলিকনফারেন্স হয়েছে তাতে এইরকম কথা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি সত্যি এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে সেই রকমই G7 দেশগুলো করবে। প্রথমে এশীয় দেশ জাপানের কথা যদি ভাবা যায় তাহলে দেখা যাবে যে সম্প্রতি জাপান সফর করেছেন প্রধানমন্ত্রী। জাপানের সাথে খুব ভালো আলোচনা হয়েছে, পারস্পরিক বাণিজ্য বাড়াবার ব্যাপারে কথা হয়েছে। সুতরাং জাপান ভারতের বিরুদ্ধে হঠাৎ শুল্ক চাপাতে যাবে এটা বেশ অবাস্তব ব্যাপার, তাই এরকম হওয়ার সম্ভাবনা বেশ কম। ফ্রান্স, জার্মানি, ইটালির মতো ইউরোপীয় দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের যে বাণিজ্যের আলোচনা চলছে সেই প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন ভারতের বিরুদ্ধে খুব কড়া ব্যবস্থা নেবে এটা ভাবাটা কঠিন। চীনের বিরুদ্ধে খুব কড়া ব্যবস্থা এখনই নেবে এটা ভাবাটাও কঠিন। এই কারণে যে চীনের অনেক জিনিসের উপরে ইউরোপ দারুণভাবে নির্ভর করে। তার থেকেও বড় কথা হচ্ছে ইউরোপ নিজেই রাশিয়ার তেল কিনছে বিপুল পরিমাণে। সুতরাং রাশিয়ার তেল যারা কিনছে তারাই আবার রাশিয়ার তেল কেনার জন্য অন্য দেশের উপরে নিষেধাজ্ঞা বা শুল্ক চাপাবে, এর সম্ভাবনাটা খুব বেশি বলে মনে করা হচ্ছে না। কানাডা এই কাজ করতে পারে, যদিও কানাডার সঙ্গে ভারতের সম্পর্কটা কিছুটা অম্লমধুর বলা যেতে পারে। এর আগে কানাডার সঙ্গে ভারতের সম্পর্কটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। ইদানিং সেই সম্পর্কটাকে একটু ভালো করার দিকে কিছুটা অগ্রগতি ঘটছে। সেই ভিত্তিতে কানাডা কি করে সেটা দেখতে হবে। কানাডায় বহু ভারতীয় ছাত্র পড়তে যান, কানাডার যে পেশাদার মানুষ তাদের মধ্যে বেশ ভালো পরিমাণে ভারতীয় রয়েছেন। সুতরাং সেই দিক থেকে কানাডা ভারতের বিরুদ্ধে একটা শাস্তিমূলক শুল্ক চাপাবে, তার সম্ভাবনা কতটা সেটাও একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে বলা যেতে পারে G7 এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 1, বাকি রইল 6। এই 6টি দেশের কেউই ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের মতো খামখেয়ালি ভাবে, স্বৈরাচারী ভাবে ভারত বা চীনের উপরে শুল্ক চাপাবে বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক অবস্থান এই G7 এর মধ্যে সেটাও বেশ গোলমেলে বলে মনে হবে। আমাদের মনে পড়বে যে এর আগে কানাডায় যখন G7 এর বৈঠক হচ্ছিল সেই বৈঠক মাঝপথে ছেড়ে চলে আসেন ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি বলেছিলেন ইরান বা যুদ্ধের জন্য তাড়াতাড়ি ওয়াশিংটনে যেতে হবে, কিন্তু সূত্রমহল জানা গিয়েছিল যে বিভিন্ন দেশগুলো যে কথা বলছে তার সঙ্গে একমত হতে পারছেন না ট্রাম্প, সেই কারণে তিনি চলে এসছেন। সেই সময় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি G7 এর বৈঠকে আমন্ত্রিত সদস্য হিসেবে কানাডা গিয়েছিলেন এবং নরেন্দ্র মোদীর সাথে অনেক রাষ্ট্রনেতা G7 এর অন্য রাষ্ট্রনেতাদের ভালো বৈঠক হয়েছে। কিন্তু ফেরবার পথে ট্রাম্প বলেছিলেন মোদীকে ওয়াশিংটন ঘুরে যেতে, কিন্তু মোদী সেই কথা শোনেননি। মোদী
অন্য যে কাজ ছিল সেখানে চলে গিয়েছিল। এই সবটা দেখে মনে হয় যে G7 কে যতটা ব্যর্থ ছাত্র হিসেবে ভাবছেন মাস্টারমশাই ডোনাল্ড ট্রাম্প, ততটা ব্যর্থ ছাত্র সম্ভবত G7 হচ্ছে না, এবং সেখানে G7 এ মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এটাই কিন্তু মনে হচ্ছে। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে।